শীতের শুরুতেই সর্দি কাশির প্রকোপ বাড়তে থাকে। তার কারণগুলো হলো একটা ভাইরাস আর ব্যাকটেরিয়া কিছু অ্যাক্টিভেটেড হয়ে যায়, প্লাস কিছু পলিউটেন্টস বাতাসে বেড়ে যায়, কিছু দূষণ। এবং আমরা শীতকালে সাধারণত ক্লোজড এনভায়রনমেন্টে বেশি থাকতে পছন্দ করি বাইরে ঘোরাচ্ছে, এবং একজনের যদি সর্দি কাশি হয় সেটা দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়। এবং এই যে সর্দি কাশি হয়, এই সর্দি কাশিতে বেশিরভাগ ক্ষেত্রে কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। সামান্য একটু অ্যান্টি অ্যালার্জিক বা একটু গায়ে হাত পায়ে ব্যথা বা জ্বরের ভাবের জন্য বা জ্বরের জন্য আপনি প্যারাসিটামল ট্যাবলেট খেতে পারেন এবং স্টিম ইনহেল করতে পারেন, বা গরম জলের মধ্যে নুন দিয়ে গার্গল করতে পারেন। একটু স্বাস্থ্যকর সুষম পুষ্টিকর খাবার খেতে পারেন, এবং একটু লিকার চা বা হার্বাল টি বা কফি বা কিছু স্যুপ খেতে পারেন গলা এবং ভেতরটা গরম রাখার জন্য, তাতে শরীরটা উষ্ণ থাকে। এবং এই যে সিমটমগুলো হয় কমন ফ্লুর, গলা ধরে যাওয়া, গলা বসে যাওয়া, গলায় চুলকানি, নাকের ভেতরে একটা খারাপ একটা অনুভূতি তৈরি করা, চোখ থেকে জল পড়া, নাক থেকে জল পড়ে, এগুলোতে অনেক আরাম পাওয়া যায়। এবং এই যে সর্দি কাশিটা যদি কারো বেশি দিন স্থায়িত্ব লাভ করে, যে একটা এক সপ্তাহ কেটে গেছে, জ্বর কমছে না বা সর্দি কমছে না, বা কাশিতে কফ উঠছে, সেটা রাস্টি স্পুটাম কালো রঙের কফ উঠছে, বা হলুদ বা সবুজ কফ উঠছে, বা অক্সিজেন স্যাচুরেশন ড্রপ করছে, বা আপনি খুব ভালো ফিল করছেন না, তখন আপনাকে ডাক্তারবাবুর কাছে ছুটে যেতে হবে কয়েকটা জিনিস চেক আউট করার জন্য। আপনার কোনো বাজে ইনফেকশন হয়েছে কিনা, বা জ্বরের কারণ অন্য কিছু কিনা, কিছু পরীক্ষা করে দেখতে হবে কিনা, সেটা ব্লাড টেস্ট বা চেস্ট এক্সরে ইত্যাদি। সাধারণভাবে ঘরোয়া উপায়ে এই সর্দি কাশি থেকে আপনি অনেকটাই মুক্তি পেতে পারেন এবং ভালো থাকতে পারেন, যদি কিছু গাইডলাইন মেনটেন করেন। এবার আপনার সর্দি কাশি হয়েছে, আপনি সেরকম সচেতন বা সজাগ নন, এবং আপনার থেকে সেটা ছড়ালো আপনার অন্যান্য পরিবারের লোকজনের উপর, পরিবার বর্গের উপর ছড়িয়ে গেল, সেটা তো ঠিক নয়। সেটা আপনাকে একটু যত্ন সহকারে সেটা নজরে রাখতে হবে। দরকার পড়লে বাড়িতে মাস্ক ব্যবহার করতে হবে, নিজেকে একটু আইসোলেটেড রাখতে হবে, কারণ কিছু ভাইরাস আছে খুব র্যাপিডলি স্প্রেড করে এবং খুব কন্টেজিয়াস। সেগুলো একজনের হলে একজনের থেকে আরেকজনের কাছে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। যে অফিসে আছেন, মনে করুন কারো একজনের সর্দি কাশি হলো আর তিনি হাঁচছেন, কাশছেন, সেই ড্রপলেটস গুলো ছড়িয়ে পড়ছে, তাহলে সবাই ইনফেক্টেড হবে। সেই ব্যাপারটা আমি বলছি, একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এবং আমরা অনেকেই জানি যে শীতকালে অ্যাসমা, সিওপিডি এই ধরনের রুগীদের কষ্ট আরো বেড়ে যায়, কারণ ঠান্ডা হাওয়া শরীরের মধ্যে ঢোকে, এয়ারওয়েগুলো কনস্ট্রিকশন হয়, বেশি করে মিউকাস প্রোডাকশন হয়, এয়ারওয়েগুলোকে ব্লক করে, যে হাওয়া যাওয়ার রাস্তা সেগুলোকে ব্লক করে, এবং ইনফেকশন ঢুকলে সেটা ট্র্যাপড হয়ে যায়, ফলে ব্যাকটেরিয়া ভাইরাস ওখানে বেশি মাল্টিপ্লাই করে। তো তাদের আরো বেশি করে সচেতন থাকতে হবে, মাস্ক ব্যবহার করা, হাইড্রেশন মেনটেন করা, সুষম খাবার খাওয়া, বাড়ির বাইরে যখন তখন না বেরোনো, কারো সর্দি কাশি হলে তার কাছ থেকে দূরে থাকা, এবং যদি সিমটমগুলো বেশ কিছুদিন পারসিস্টেন্ট হয় তাহলে ডাক্তার দেখানো ইত্যাদি। এই জিনিসগুলো তাদের মেনটেন করার দরকার। শ্বাসকষ্ট বাড়লে বাড়িতে কি করবেন? যদি শ্বাসকষ্ট বাড়ে তাহলে ইনহেলার নেবেন। ইনহেলারে যদি আপনি নিতে অভ্যস্ত না হন তাহলে নেবুলাইজার নিন। নেবুলাইজার খুব সহজে নেওয়া যেতে পারে। আজকাল নেবুলাইজারগুলো এমন ফরম্যাটে এরকমভাবে বানানো হয়েছে যাতে যে কোনো মানুষ ব্যবহার করতে পারে একবার দেখিয়ে দিলে। সে নেবুলাইজারের মধ্যে ওষুধ দিয়ে নেবুলাইজ করবেন। সে নেবুলাইজারে কি ওষুধ ব্যবহার করবেন, যখন আপনি ডাক্তারবাবু দেখাবেন কাউকে, তিনি লিখে দেবেন। লিবোসালবুটামল হতে পারে, বুটেসোনাইড হতে পারে, সেটা দেখে বুঝে শুনে সে ডাক্তারবাবু আপনাকে নেবুলাইজেশনের গাইডলাইন দিয়ে দেবেন। সবার জন্য একরকম নয়। অনেক মানুষের ত্বক শুকিয়ে যায়। ত্বক শুকিয়ে যাওয়ার কারণ অবশ্যই একটি বাতাসের আর্দ্রতা, যেটা অত্যন্ত কম থাকে, স্কিন থেকে বা চামড়া থেকে জল টেনে নেয়। দ্বিতীয় কারণ আপনার জন্য, যে আপনি ঠিকঠাক জল পান করেননি, যতটা পান করার দরকার। পিপাসা কম পায়, তো সেজন্য জল পান করার পরিমাণটাও অনিয়মিত হয়ে পড়ে। আর 3 নম্বর, কোনো ময়েশ্চারাইজার হয়তো আপনি ইউজ করছেন না। হয়তো আপনার স্কিনটা ন্যাচারালি বা এরকম প্রথম থেকেই ড্রাই, কিন্তু আপনি কোনো ময়েশ্চারাইজার ইউজ করছেন না, বা আর্দ্র রাখার ক্রিম বা লোশন ব্যবহার করছেন না। সেটা আপনি করতে পারেন। নারকোল তেল ব্যবহার করতে পারেন। হাইড্রেশন মেনটেন করতে হবে, এবং স্কিনের স্বাস্থ্য রক্ষার্থে ফলমূল খেতে হবে। শীতকাল এলে আর এক ধরনের রুগীদের কষ্ট বেড়ে যায়,
যারা বাত বা জয়েন্ট পেনে ভোগেন, কারণ শীতকালে আমরা জানি রক্তবাহগুলো কনস্ট্রিকশন হয়, জয়েন্টে যে পরিমাণ রক্ত যাবার কথা, ব্লাড ভেসেলসগুলো বা রক্তবাহগুলো সংকুচিত হওয়ার জন্য সেই পরিমাণ রক্ত পৌঁছয় না, সেজন্য জয়েন্ট স্টিফনেস তৈরি হয়, তার জন্য জয়েন্টে ব্যথা হয়। তাহলে মুক্তির কি উপায়? মুক্তির উপায় নিজেকে গরম রাখা, হাইড্রেশন মেনটেন করা, কারণ ডিহাইড্রেশন হলে আরো কম ব্লাড যাবে। 3 নম্বর, যে জায়গায় পেন হচ্ছে সেখানে সেঁক দেওয়া, গরম সেঁক দেওয়া, তাহলে গরমের ফলে রক্তবাহগুলো প্রসারণ হবে। 4 নম্বর, স্ট্রেচিং বা লাইট ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা। আপনি যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন তাহলে লোকালাইজ ব্লাড সাপ্লাই বেড়ে যায়, তাতে আপনার ব্যথা, স্টিফনেস এগুলো অনেকটা কমে যাবে। আর 5 নম্বর, প্যারাসিটামল খেতে পারেন বা কোনো পেন কিলার অয়েন্টমেন্ট বা জেল কিনতে পাওয়া যায়, সেগুলো ব্যবহার করতে পারেন, সেগুলোতে অনেক সময় ব্যথা কমে। যদি কারো স্পেসিফিক কোনো আর্থ্রাইটিস থাকে, সেই ওষুধগুলো কিন্তু নিয়মিত খেতে হবে। রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস বা সার্ভাইকাল স্পন্ডিলাইটিস আছে বা লাম্বার স্পন্ডিলাইটিস আছে বা কারো অন্য কোনো ধরনের অ্যাক্সিয়াল স্পন্ডাইলো আর্থোপ্যাথি আছে, তাদের কিন্তু এই ওষুধগুলো রেগুলার খেতে হবে। হতে পারে স্টিফনেস, ব্যথা কমানোর জন্য শর্ট টার্ম আপনাকে স্টেরয়েডও খেতে হতে পারে, কিন্তু আপনি যদি নিজেকে মোবাইল রাখেন, আপনি নিজেকে সচল রাখেন, যতটা সম্ভব শরীর যতটা পারমিট করছে ততটা যদি এক্সারসাইজ করেন, তাহলে কিন্তু ব্যথা থেকে আপনি অনেকটা বেটার থাকতে পারবেন। অ্যান্টি ইনফ্ল্যামেটরি কিছু খাবার পাওয়া যায়, কিছু বেরিজ জাতীয় খাবার, ফলমূল বা চায়ের মধ্যে আপনি যদি হলুদ দিয়ে খান বা আদা দিয়ে খান, সেগুলো কিন্তু খুব কাজ করে ব্যথার ক্ষেত্রে। অনেকে রসুনও খান, রসুনও কিন্তু অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি আছে, অ্যালিসিন থাকে রসুনের মধ্যে, সেটা কিন্তু ব্যথা কমাতে সাহায্য করে। শীতকালে যেহেতু আমরা জল কম খাই, হাঁটা চলা একটু কমিয়ে দিই এবং একটু রিচ ফুড বা তেল মশলাযুক্ত খাবার খেতে পছন্দ করি, ভাজাভুজি ইত্যাদি, এবং মাংস খাওয়ার পরিমাণ শীতকালে যেহেতু নির্দিষ্ট কিছু গ্রুপের লোকের মধ্যে বেড়ে যায়, তাতে পেটে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি হয়। শীতকালে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সম্ভাবনাও বেড়ে যায়। তার জন্য পেটের মধ্যে জমাকৃত মল ফার্মেন্টেন হয়ে গিয়ে মিথেন, হাইড্রোজেন এবং কিছু সালফার জাতীয় গ্যাস তৈরি করে। তার জন্য পেটটা ব্লোটেড হয় এবং পেটে গ্যাস ফর্মেশন বেড়ে যায়। এটা থেকে মুক্তি পেতে গেলে আপনাকে খাবার চিবিয়ে খেতে হবে, খাবার পরিমাণে কম খেতে হবে, কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে গেলে জলের পরিমাণ ঠিকঠাক পান করতে হবে, হাঁটাচলা করতে হবে। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেশি আছে তারা ইসবগুল খেতে পারেন, তাতে পেট পরিষ্কার হলে গ্যাস, অম্বল, অ্যাসিডিটির পরিমাণ কমে যাবে। শীতকালে আর একটা বড় সমস্যা হচ্ছে রক্তচাপ বেড়ে যাওয়া। ওই কারণ একই, রক্তবাহগুলো সংকুচিত হয়ে রক্তচাপ বেড়ে যায়, তাতে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায়। অনেককে আমি দেখি যে সারা বছর তাদের রক্তচাপ নর্মাল থাকে, শীতকাল এলেই বাড়ে, তখন তাদের কিছু ওষুধ দিতে হয়, কারণ ব্লাড প্রেশারে যে বাড়লো, এটা সবসময় অ্যালাউ করা সম্ভব না, কারণ ব্লাড প্রেশার 160/90 এই লেভেলে রাখা উচিত না, তাকে ওষুধ দিতে হয়। গরমকালে ডোজটা আবার কিছুটা কমিয়ে দিতে হয়, নুন খাবার পরিমাণ কমিয়ে দিতে হবে, এবং অ্যালকোহল, স্মোকিং শীতকালে যেহেতু বেড়ে যায়, তারা ব্লাড প্রেশারটাকে আরেকটু বাড়িয়ে দেয়। শুধু তাই না, শীতকালে আমাদের অ্যাক্টিভিটি কমে যাওয়ার জন্য আমাদের রক্তের চাপ বেড়ে যায়। সুতরাং এই জিনিসগুলোকে ব্যালেন্স করতে হবে যাতে আমাদের রক্তের চাপ নিয়ন্ত্রণে থাকে। গ্রীষ্মকালে বা গরমকালে বা অন্যান্য ঋতুতে আপনি যতবার রক্তচাপ পরিমাপ করতেন তার চেয়ে বেশি শীতকালে পরিমাপ করবেন, কারণ শীতকালে রক্তচাপ ওঠানামা করে অনেক বেশি। শীতকালে ভাইরাল ফিভার অনেক বেশি হয়, কারণ শীতকালে ভাইরাসগুলো অনেক বেশি অ্যাক্টিভেটেড হয়ে যায় এবং খুব দ্রুত ছড়িয়ে পড়ে। ভাইরাল ফিভার হলে আমি একটু আগেই বলেছি যে প্যারাসিটামল খাবেন, সর্দি কাশি হলে অ্যান্টি অ্যালার্জিক খাবেন, স্টিম ইনহেল করবেন, গার্গল করতে পারেন, জলপান করবেন, বিশ্রাম করবেন, সুষম খাবার খাবেন, এর চেয়ে বেশি কিছু করার দরকার নেই। অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই, কারণ অ্যান্টিবায়োটিকগুলো ভাইরাল ফিভারে কাজ করে না। আর শীতকালে যদি দেখেন ইউরিন আউটপুট কম হচ্ছে, তার মানে আপনি নিজের ভুলেই জল কম পান করেছেন, তাহলে কিন্তু জল আপনাকে বেশি পান করতে হবে। অনেক সময় দেখা যায় আমরা জল ঠিকঠাক পান করেছি কিন্তু আমাদের ইউরিন কম হচ্ছে, হয়তো কোনো কারণে প্রস্টেটের প্রবলেম হয়েছে, ইউরিনারি রিটেনশন হচ্ছে। সুতরাং আপনি যদি শিওর থাকেন বা নিশ্চিত থাকেন
যে আপনি জল ঠিকঠাক পান করেছেন, তাহলে একবার ডাক্তারবাবুর কাছে গিয়ে দেখা করুন এবং বলুন আপনার জল পান করা সত্ত্বেও ইউরিন আউটপুট কম হচ্ছে। তাহলে কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে হবে এবং উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। ভালো থাকবেন। নমস্কার।